Hello friends, welcome to Unfolded English ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আমরা প্রিপোজিশন শিখছি খুব সহজ করে, খুব সুন্দর করে। আমরা প্রিপোজিশনের দুটো ক্লাস অলরেডি করেছি। সেখানে আমরা কিন্তু মানে নিয়ম নয়, আমরা উদাহরণ থেকে আমরা নিয়মের দিকে যাচ্ছি। হ্যাঁ, প্রতিটি ক্লাসে আমরা 10টি 12টি করে কোশ্চেন্স রাখছি প্রিপোজিশনের উপর। সেখান থেকে আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করছি। তোমরা প্রত্যেকে জানো, যারা আমাকে ফলো করো বা যারা আমরা ক্লাস করো, যে আমি বিষয়গুলোকে খুব সহজ বা খুব সিম্পল ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো যারা যেসব বন্ধুরা ফার্স্ট টাইম দেখছো আমার ক্লাসে রয়েছো, বা যেসব বন্ধুরা দেখো এখন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে রাখো, ঠিক আছে? চলো তাহলে আমাদের আজকের প্রিপোজিশনের পার্ট 3, ওকে। পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি ক্লাসগুলো দেখে নেবে। হ্যাঁ, চলো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হি ইজ ওয়েটিং ফর মি দ্যাট দ্য বাস স্টপ। অর্থাৎ সে আমার জন্য বাস স্টপে অপেক্ষা করছে, ঠিক আছে? দেখো দুটো করে অপশন আমি দিয়েছি প্রত্যেকটাতে, ইন না অ্যাট। কি হবে? হি ইজ ওয়েটিং ফর মি ইন দ্য বাস স্টপ না অ্যাট দ্য বাস স্টপ? দেখো এর সঠিক আনসার হবে অ্যাট দ্য বাস স্টপ। এরপর এখানে ইন কেন হলো না, অ্যাট কেন হলো? দেখো ইন মানে কি বোঝায় বলতো? ইন মানে একটা জায়গার মধ্যে বোঝায়, তাই না? যেমন ধরো আমি একটা রুমের মধ্যে আছি, একটা ঘরের মধ্যে ক্লাস করছি, তাহলে আমি বলতে পারি যে আই এম ইন দ্য রুম, তাই না? সে আমি ঘরের মধ্যে আছি, বোঝা গেল? হ্যাঁ, দ্য ম্যাঙ্গোজ আর ইন দ্য বাস্কেট। অর্থাৎ কোনো কিছুর মধ্যে যদি বোঝায়, যখন মধ্যে স্থির থাকবে কোনো জিনিস, কোনো কিছুর ভেতরে বোঝাবে, তখন ইন হয়। বাট এখানে কিন্তু এই যে বাস স্টপ, এটা কিন্তু কোনো জায়গা নয়, এটা কিন্তু একটা পয়েন্ট। কি এটা? এটা হচ্ছে একটা পয়েন্ট। এটা আমরা পয়েন্টকে বলছি যে সে আমার জন্য বাস স্টপে অপেক্ষা করছে, তাহলে সেটা কিন্তু পয়েন্ট হয়ে গেল। তাহলে যখনই পয়েন্ট হবে তখনই কিন্তু ব্যবহার করা হবে কি? অ্যাট। বোঝা গেল? তাহলে যদি পয়েন্ট হয় সেক্ষেত্রে ইউজ করা হয় অ্যাট। ক্লিয়ার? 2 হচ্ছে আই প্রেফার টি ড্যাশ কফি। অর্থাৎ আমি কফির চেয়ে চা পছন্দ করি, দেন না টু। দেখো দেন কিন্তু প্রিপোজিশন, আবার দেন কিন্তু কনজাংশনও হয়, ঠিক আছে? এরপর দেখো আই প্রেফার টি ড্যাশ কফি। দেখো আই প্রেফার টি দেন কফি, এটা শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু না, এখানে দেন হবে না, এখানে কি হবে? এখানে কিন্তু টু হবে, তাই না? দেন মানে কি বলতো? দেন মানে থেকে বা চেয়ে। যেমন ধরো আমি বললাম যে হি ইজ বেটার দেন মি, সে আমার চেয়ে ভালো। এক্ষেত্রে বেটার, হি ইজ ফ্যাটার দেন মি, সে আমার চেয়ে মোটা। তাহলে এই যে জায়গাগুলো এখানে দেন ঠিক আছে, বাট কিছু কিছু ওয়ার্ড আছে, দেখবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো সিনিয়র, জুনিয়র, এই যে প্রেফার, এল্ডার, এই যে শব্দগুলো আছে, সিনিয়র, জুনিয়র, প্রেফার, এল্ডার, এই যে অ্যাডজেক্টিভ গুলো, এদের পর কিন্তু ফিক্সড প্রিপোজিশন কি বসে? টু বসে। এদের পর কিন্তু ফিক্সড প্রিপোজিশন কি বসে? টু বসে, দেন কিন্তু বসে না। খুব ইম্পর্টেন্ট এই নিয়মটা একটু তোমরা মাথায় রাখবে, এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে। কি বললাম? যেমন সে আমার চেয়ে বড়, তাহলে হি ইজ সিনিয়র টু মি। সে আমার চেয়ে ছোট, তাহলে হি ইজ জুনিয়র টু মি। তাহলে সিনিয়র, জুনিয়র, প্রায়র, প্রেফার, এল্ডার, প্রেফারেবল, এদের পর ফিক্সড প্রিপোজিশন টু বসে, ঠিক আছে? নেক্সট, হি ইজ ড্যাশ ডিউটি নাও। অফ না অফ? যদিও দেখো এখানে ও ডবলে এর উচ্চারণ কিন্তু অফ, আর ও এর উচ্চারণ কিন্তু অফ, আমি তোমাদের এর আগে বলেছি। তাহলে হি ইজ ড্যাশ ডিউটি নাও, কি হবে? অফ ডিউটি নাও, ঠিক আছে? আর একটা হয় অন ডিউটিও হয়, যেমন লেখা থাকে না অন ডিউটি, অফ ডিউটি, কোন জায়গায় লেখা থাকে, কোনো অফিসারের গাড়িতে দেওয়া থাকে অন ডিউটি। মানে কি? অন ডিউটি মানে ডিউটিতে আছেন,
আর অফ ডিউটি মানে ডিউটিতে নেই। আমি বলেছিলাম যে অফ কোথায় বসে, ও ডবলে যখন তুমি মানে কোনো কিছু থেকে বিরক্ত আছো। হ্যাঁ, হি ইজ অফ ডিউটি নাও মানে সে ডিউটিতে নেই, ডিউটি থেকে সেপারেট আছে। তাহলে অফ সেপারেট আর অন মানে যুক্ত আছে। ক্লিয়ার? আই হ্যাভ এ কার ড্যাশ এ বাইক, মানে একটা বাইক ছাড়াও আমার কি আছে, একটা গাড়ি আছে। তাহলে দেখো এখানে বিসাইড এবং বিসাইডস, এটা কি হবে, এটা হচ্ছে বিসাইডস, বি ই এস আই ডি ই এস। বিসাইডস মানে কি বলতো, বিসাইড মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, আর এই বিসাইড মানে কি পাশে, সে আমার পাশে বসে। তাহলে কি হবে, হি সিটস বিসাইড মি। তাহলে এটা পাশে, আর যেটা এর সাথে সেটা হচ্ছে ছাড়া বা ব্যতীত। ক্লিয়ার? এ নোটবুক ইজ মেড ড্যাশ পেপারস, আর 6 হচ্ছে পেপার ইজ মেড ড্যাশ ব্রাশ। দেখো এখানে দুটো জিনিস একটু বোঝার আছে। একটা আছে মেড অফ, আর একটা হয় মেড ফ্রম। ঠিক আছে, দুটোই মনে হচ্ছে তৈরি হওয়া বা গঠিত হওয়া। অর্থাৎ এই নোটবুকটি, কোন একটা নোটবুক, সেটা কাগজের তৈরি, মানে কাগজ থেকে তৈরি হয়েছে। আর পেপার ইজ মেড ড্যাশ ব্রাশ, অর্থাৎ ঘাস থেকে কাগজ তৈরি হয়েছে। দুটোই তৈরি হয়েছে। এরপর কথা হচ্ছে যে ধরো এই একটা নোটবুক, তাই না? ধরো ফর এক্সাম্পল এটা একটা নোটবুক, ঠিক আছে, এটা কাগজের তৈরি। এরপর ধরো কাগজ দিয়ে তৈরি হয়েছে, তার নোটবুকটা কিন্তু কাগজেই তো আছে। এটা কি ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়েছে? না। তাহলে যদি চেঞ্জ না হয় তখন কিন্তু বসবে অফ। এই নোটবুক ইজ মেড কি হবে, অফ পেপারস। তাহলে আমি বলতে পারি চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, তাহলে চেয়ারটি প্লাস্টিকের তৈরি। তাহলে প্লাস্টিক দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি, তাহলে তাহলে কি হচ্ছে, এই প্লাস্টিকটা বা কাঠটা কিন্তু চেঞ্জ হয় না, ম্যাটেরিয়ালটা সেম থাকে। বাট এখানে দেখো পেপার ইজ মেড ড্যাশ গ্রাস, তাহলে ঘাস থেকে কি হয়েছে, কাগজ তৈরি হয়েছে। ঠিক আছে, কাগজ তো আর ঘাস হবে না, ম্যাটেরিয়াল কিন্তু চেঞ্জ হয়ে গেলে তখন হয়ে যাবে ফ্রম। তুমি একটা বলতে পারো ভৌত পরিবর্তন, সেখানে অফ, রাসায়নিক পরিবর্তন, সেখানে কিন্তু ফ্রম। যেমন ধরো বাটার ইজ মেড ফ্রম মিল্ক, তাই না, তখন কিন্তু ফ্রম হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। ফাদার গেভ মি এ গিফট ড্যাশ মাই বার্থডে, অর্থাৎ আমার জন্মদিনে বাবা আমাকে একটা উপহার দিয়েছেন। কি হবে, অন মাই বার্থডে। ঠিক আছে, অন মাই বার্থডে, আমার জন্মদিনে। আই ডোন্ট ইউজুয়ালি ওয়ার্ক ড্যাশ দ্য উইকেন্ড। উইকেন্ড মানে কি, ওই সপ্তাহের যে শেষ দিনগুলো, শনি রবিবার। হ্যাঁ, আই ডোন্ট ইউজুয়ালি ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ড, এটা কি হবে, অ্যাট দ্য উইকেন্ড। আচ্ছা, আরো দুটো রয়েছে। হ্যাঁ, আটগুলো আমি আমাদের বলি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা খাতায় তুলে রাখবে। হ্যাঁ, এখন দেখে যাও, কনসেপ্টটা বুঝে যাও, যখন আরেকবার দেখবে, হ্যাঁ, সেকেন্ড টাইম থার্ড টাইম তোমরা কিন্তু খাতায় এগুলো তুলে নিও। হ্যাঁ, প্রিপোজিশন এটা খুব কনফিউজিং চ্যাপ্টার কিন্তু। হ্যাঁ, ইংলিশ গ্রামারের প্রিপোজিশন চ্যাপ্টারটা খুব কনফিউজিং এবং একই সাথে কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? এটা কিন্তু ভালো করে শিখতে হবে। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না। প্রত্যেকটি পরীক্ষায় একদম ক্লাস 2-3 থেকে শুরু হয় প্রিপোজিশন, ইন, অন, অ্যাট এর ব্যবহার, সেখানে মাধ্যমিকে থাকে, এইচএসে থাকে, সব পরীক্ষায়। এবং তারপরেও তোমরা যখন চাকরির পরীক্ষা দেবে সেখানেও প্রশ্ন থাকে। আচ্ছা, একটু বলে রাখি যে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, ভেরি রিসেন্টলি আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আরেকটা আমি ওপেন করবো, সেটা হচ্ছে দ্য ইংলিশ ক্লাসরুম নামে। কি নামে? দ্য ইংলিশ ক্লাসরুম। দ্য ইংলিশ ক্লাসরুম নামে একটা হবে। সেটা কিন্তু পুরোপুরি কম্পিটিটিভ এক্সামের জন্য হবে, চাকরির পরীক্ষার জন্য হবে। তো যেসব বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানে ইংরেজির জন্য তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো। এখনো কিন্তু আমি স্টার্ট করিনি, নেক্সট উইক থেকে, অর্থাৎ আশা করি বুধবার থেকে আমি স্টার্ট করতে পারবো। ঠিক আছে, মঙ্গল বুধবার থেকে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তো যারা খুব ইংরেজিতে দুর্বল আছে, খুব উইক আছে, তারা কিন্তু এই যে চ্যানেলটা দেখছো আনফোল্ডেড ইংলিশ, এখানে কিন্তু ফলো করে, এখানে কিন্তু বেসিক পার্টটা আমি পড়াবো, পুরো বেসিক পার্টগুলো আলোচনা হবে। অ্যান্ড দেন একদম কম্পিটিটিভ ওরিয়েন্ট পড়াশোনা কিন্তু আমাদের ইংলিশ ক্লাসরুমে হবে, দ্য ইংলিশ ক্লাসরুম। ফলে সবাই কিন্তু চ্যানেলটাকে ফলো করবে।
ঠিক আছে, চলো আমাদের কোশ্চেন নাম্বার 9, দ্য বয় চেঞ্জ ড্যাশ এ ম্যান, দ্য বয় চেঞ্জড ড্যাশ এ ম্যান। 9 10 নম্বর কোশ্চেন হচ্ছে I agree dash you, I agree dash you। আচ্ছা 9 এর কোশ্চেনের অপশন হচ্ছে ইন আর ইনটু, ইন এবং ইনটু, এবং 10 এর হচ্ছে উইথ এবং টু। বলো কোনটা হবে? তারপর চেঞ্জড ড্যাশ এ ম্যান, দেখো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম ইনটুর ব্যবহার, ঠিক আছে। ইনটু, ইনটু মানে কি বলতো? ইনটু মানে হচ্ছে যখন বাইরে থেকে কেউ ভেতরে ঢোকে তখন ইনটু হয়, যেমন ধরো দ্য বয় কেম ইনটু দ্য রুম, তাই না? ইনটু কিন্তু শুধু বাইরে থেকে ভেতরে নয়, যখন অবস্থার পরিবর্তন হয় তখনও কিন্তু ইনটু হয়। যেমন ধরো আমরা বলি যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো। ধরো বাংলায় রয়েছে, তুমি ইংরেজিতে করো, তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে। ফলে যখন অবস্থার পরিবর্তন হয়, যেমন ধরো দ্য বয় চেঞ্জড ড্যাশ এ ম্যান, অর্থাৎ ছেলেটি একটি মানুষে পরিণত হয়েছিল, অর্থাৎ ছোট ছিল সে ম্যান হয়ে গেল, মানুষ হয়ে গেল, মানে কি একটা অবস্থার পরিবর্তন ঘটলো, তখনও কিন্তু কি হবে? ইনটু হবে। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন, আই এগ্রি ড্যাশ ইউ। এরপর দেখো এই যে এগ্রি, এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া, এই এগ্রির পর উইথ বসে এবং এগ্রির পর কি বসে? টু বসে। যদি কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া হয় তখন উইথ হয়, আর যদি মানে কোনো প্রপোজাল হয়, দেখি আমার অ্যাপ্রোপ্রিয়েট কুইশনের কিন্তু অনেকগুলো ক্লাস দেওয়া আছে, ওটাকে আমি আরো কন্টিনিউ করবো, শেষ হয়নি এগুলো, সেখানে কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে এগ্রি উইথ কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া, আর এগ্রি টু কোনো প্রপোজালে অর্থাৎ প্রস্তাবে রাজি হওয়া। তাহলে আই এগ্রি ড্যাশ ইউ, অর্থাৎ আমি তোমার সঙ্গে রাজি, তখন কি হবে? উইথ ইউ। তাহলে ইউটা কি? ব্যক্তি, তখন হয়ে গেল উইথ। বাট আমি যদি বলি যে আই এগ্রি ড্যাশ দ্য প্রপোজাল, আমি প্রস্তাবে রাজি, তখন হবে টু দ্য প্রপোজাল। তাহলে এগ্রি উইথ কোনো পার্সন হবে, এটা কি হবে? কোনো পার্সন, কোনো ব্যক্তি হবে, ওকে। আর এগ্রি টু এটা কোনো প্রপোজাল হবে, প্রপোজাল অর্থাৎ প্রস্তাব। ক্লিয়ার? তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রিপোজিশনের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। আমাকে জানাবে হ্যাঁ কেমন লাগছে ক্লাসগুলো। আমি কিন্তু এইভাবে কিন্তু পরপর প্রত্যেকটি টপিকের উপর কিন্তু ক্লাস আসবে, তোমরা সঙ্গে থাকো, শেয়ার করে দাও। যারা চ্যানেলে দেখছো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।